লোকে বলে বিয়ে বাড়ি কত মজা, খালি খাওন আর খাওন, আর আমি বলি বাপের বাড়ি কত মজা, খালি খাওন আর খাওন। আমার বাপ নেই, বাপকে খুব মিস করতেছি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, পড়ে থাকে না। ঈদ এলো, আবার ঈদ চলেও গেল। এই যে দেখুন, আমরাও বাপের বাড়ি থেকে ঘুরে এলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। ঈদে তেমন কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমার ফোনটাই ভালো ছিল না, ফোনে চার্জ নিচ্ছিল না। এই জন্য আমি ঈদের দিন তেমন কোনো ভিডিও করতে পারিনি। এই যে আমরা তিনজনে মিলে ঈদের 3 দিন পর চলে গেলাম গাড়িতে করে। অটো করে নেমে আবার ভ্যান গাড়িতে গেলাম, সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে এলাম আমার বাপের বাড়িতে। এই যে দেখুন, প্রায় 6-7 মাস পরে আমি বাপের বাড়িতে আসলাম। আমার বাপ নেই, আব্বাকে খুব মিস করতেছি। খুবই খারাপ লাগতেছে, বাড়িতে ঢুকে বাড়িটা একদম হাহাকার মনে হচ্ছে। এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। কার কার বাবা নেই কমেন্টে জানাবেন। বাবা না থাকার দুঃখটা তারাই শুধু বুঝবেন যাদের বাবা নেই। বাবা নেই, বাবার অভাবটা মা পূরণ করার চেষ্টা করে। মা সবসময় আমাদেরকে ফোনে আসতে বলে। আমার মনে চায় না আমি বাড়িতে আসলেও আমার ভালো লাগে না। এই জন্য 6-7 মাস পরে বাড়িতে এলাম। এসে মা বলছে গাছে পেয়ারা আছে, খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা দেখে দেখে তুলে খেতে বলল। আসলে মা তো। আমি ঘুরে ঘুরে 2টা পেয়ারা পেলাম খাওয়ার উপযুক্ত, ছিঁড়ে নিলাম। আর এখানে আমাদের পুরো বাড়িটা দেখালাম। পাশের বাড়ির বিল্ডিংটা আমার চাচাতো চাচাদের। আর এই যে টিনের ঘর, এটা আমার বাবার ঘর। বাবা ঘরটা তুলে রেখে যেতে পারেনি। ভাই আর মা দুজনে মিলে যতটুকু সামর্থ্য কুলাইছে ততটুকুই করেছে। বিল্ডিং উঠানোর সামর্থ্য আমার ভাইয়ের এখনো হয়নি। আল্লাহ পাক যদি চান কোনো দিন হবে। এই যে আমাদের বাড়ির রাস্তা, এখান থেকে। আর এই যে বাড়ির পেছনটা, রাস্তার দিকে ঘুরে ঘুরে বাড়িটা ভিডিও করতেছিলাম। আর এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, লোকজন দেখছিলাম। তো বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে গিয়েছিল, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি মূলত যে কারণে এসেছি, আমার বাবার কবরটা দেখার জন্য। মনটা একদম অস্থির অস্থির লাগতেছিল। তো সেখানে গিয়ে কিন্তু দেখতে পারিনি, গেট আটকানো ছিল। আর এই যে এখানে আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। মা আমাদের আসার কথা শুনে অনেক কিছু রান্না করেছে। গরুর গোস্ত, পাবদা মাছের ঝোল, আর এখানে সিলভার কাপ মাছের ঝুরি। আর ঈদের দিনের গোস্ত রান্না ছিল, সেটা ডাল আর গোস্ত মিশিয়ে ঝুরি করেছে। সাদা ভাত রান্না করেছে। রাতের বেলা সবাই আমরা মেঝেতে পাটি বিছিয়ে খেতে বসেছি। টেবিলে সবার জায়গা হবে না বলে মেঝেতে আপনাদের ভাইয়া পাটি বিছিয়ে খেতে দিতে বলল, তো তাই করেছি। আমার ছেলে কোনো মাছ খাবে না, ওকে দিয়ে দিলাম গরুর গোস্তের তরকারি। আর আমরা সবাই মাছ দিয়ে খেলাম, পরে গরুর গোস্ত দিয়ে খেলাম। তো অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসলাম। আমার মা, আমার ভাই, আপনাদের ভাইয়া, আমার ছেলে, ভাই, ভাবি আর আমার 2টা ভাস্তে বাড়িতে নেই, তারা গেছে নানা বাড়িতে বেড়াতে। সকালে আসবে ফোন করেছিলাম। তো সবাই মিলে অনেক দিন পর একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আব্বাকে খুব মিস করতেছিলাম। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমালাম। এই যে পরদিন সকালবেলা আমার ভাস্তারা বাড়িতে এসে দেখুন, আমার ছেলে আর আমার 2 ভাস্তে কী রকম মজা করতেছে। 3 জন এরকম পাশরাপাশরি করতেছে। এই জন্য আমি আবার ফোনটা হাতে ছিল, একটু ভিডিও করে নিলাম। ছেলেপেলেরা এক জায়গা হলে এরকমই করে থাকে। এই যে আমি বাপের বাড়িতে 3 দিন ছিলাম। যাওয়ার দিনের ভিডিও করেছিলাম, আর এটা হচ্ছে আসার দিনের ভিডিও। মাঝের 2 দিনের ভিডিও করিনি। বাড়িতে চলে আসবো বলে মা সকাল সকাল চাল ভিজিয়েছে, পিঠা বানাবে। আর এই যে ডেকিতে মা পার দিতেছিল, আমি একটু অসুস্থ বলে আমাকে পার দিতে দিল না। আমি এখানে চালগুলো গুঁড়া ছেঁকে নিচ্ছিলাম বা চেলে নিচ্ছিলাম। চালগুলো কুটা হয়ে গেছে। এখন বাড়িতে এসে গরুর গোস্ত মা ফ্রিজ থেকে বের করে আগে ভিজিয়ে রেখেছিল, এখন গোস্তগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আর এই যে এখানে ছিল কোরবানির গরুর ফুপড়া আর মাইটে বা কলিজা, এগুলো এখন ছোটো ছোটো করে কেটে নেব ভুড়ির সাথে রান্না করার জন্য। গরুর ভুড়ি রান্না হবে, বিরিয়ানি রান্না হবে, আর পিঠা বানানো হবে। এই যে গোস্তগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখন বিরিয়ানির সমস্ত মশলাগুলো এতে মাখিয়ে নেব। 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবো, এতে করে বিরিয়ানির রান্নাটা খুব ভালো হয়। মাংসটার মধ্যেও সমস্ত মশলা ভালো মতো ঢুকে যায়, আর খেতে কিন্তু দারুণ হয়। সব মশলা দিয়ে আমি এখন গোস্তটাকে মেখে রেখে দেব। এই বিরিয়ানি রান্নার ভিডিওটা আমি
দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর টক দইটা ডিপ ফ্রিজে ছিল, এটা এখনও বরফ ছাড়েনি। তো বরফ ছাড়াতে গিয়ে দেখুন একদম পানি উঠে গিয়েছে। এটা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে তারপর গোলমরিচটা বাটা হয়নি, আমার মা সেটা বেটে দিল, সেটাও দিয়ে আবারও ভালো করে মেখে রেখে দিলাম, ঢেকে রেখে দিলাম। এতে কিন্তু গোস্তর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। আর এদিকে আমি অন্য একটা কড়াইতে তেল গরম করে ভুড়ি রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো। বরাবরের মতো এবারও বাড়িতে গেলেই আমার রান্নার দায়িত্বটা পড়ে, বিশেষ করে স্পেশাল রান্না যেগুলো সেগুলোর দায়িত্বটাই আমার পড়ে যায়। আমাকে দিয়ে মা রান্না করায়, এই ভালো মন্দ যেদিন রান্না হবে সেদিন আমাকেই রান্না করতে হয়। ভাবি বলে আমার রান্না নাকি খুবই ভালো হয়, আমার ভাইস্তেরাও বলে। মা ওই জন্য আমাকেই রান্না করতে দেয়। আর এমনি নর্মাল রান্না মা এবং ভাবি দুজনে মিলেই করে। আমার ওদিকে মশলা কষানো হয়ে গিয়েছে। আর এই যে ফুপড়াগুলো মেটেগুলো গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম, ঠান্ডা পানি দিয়েও ভালো করে ধুয়ে এখন তুলে নেব। এগুলো ভুড়ির সঙ্গে রান্না হবে। এগুলো আগে একটু কষিয়ে নেব। ভুড়িটা যেহেতু লবণ হলুদ দিয়ে জাল করে আগেই সিদ্ধ করে রাখা হয়েছিল, ওগুলো আর বেশি সিদ্ধ করতে হবে না। আর এদিকে আমি আবারও সেই গোলমরিচ বাটা দিয়ে মেখে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখলাম। আর গ্রামের রান্না বান্না, মাটির চুলায় রান্না, আর মাটির চুলায় রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আমিও বাড়িতে মাটির চুলায় রান্না করি। আমার মার রান্নাঘর আছে, তারপরেও বাইরে চাল বেঁধে তার নিচে রান্না করে গরমের জন্য। এই যে দেখুন এখন এগুলো কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিলাম ভুড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ভুড়িটা রান্না করে নামিয়ে নেব। যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে এই জন্য একটু হালকা একটু ঝোল ঝোল রাখা হবে, বেশি ঝোল রাখা যাবে না, এটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আর ভুড়িটা একদম ভাজা ভাজা করে রান্না করলে ভালো হয়। আমি এদিকে রান্না করতেছি আর আমার এক কাকি এসে বসে রয়েছে আমার বিরিয়ানি রান্না দেখে শেখার জন্য। কাকি বলতেছে আপনার হাতের বিরিয়ানি খুব ভালো হয়। আমার ভাইস্তেরাও বলে, আমার বোনেরাও বলে, মা বলে, ভাবি বলে, আমার ছেলে মেয়েরা সবাই বলে। পাড়া প্রতিবেশী ভাবিরাও আমাকে ডেকে নিয়ে যায় বিরিয়ানি রান্না করার জন্য। তো বাড়িতে থাকা অল্প উপকরণেই বিরিয়ানি রান্না করি। আর এদিকে আমি ভুড়িটা রান্না করে নামিয়ে তারপর মাকে বসিয়ে দিয়েছি। আমার একটু অস্বস্তি লাগতেছিল, গরমে ভালো লাগতেছিল না, বমি বমি লাগতেছিল, এই জন্য মা বসেছে। মা এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মাংসটা ঢেলে ভালো করে কষিয়ে রান্না করে নিল। আর আমার ছেলে আর আমার ভাইস্তে বসে বসে অপেক্ষা করতেছে কখন বিরিয়ানি রান্না হবে আর কখন তারা খাবে। এখন বিরিয়ানির চালটা আমি ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করব। আমার রান্নার কড়াই দুটো দেখে আপনারা হয়তো বলবেন কত নোংরা। আসলে কড়াই দুটো পুরানো হয়ে গিয়েছে, এই জন্য কড়াই দুটো কালো দেখা যাচ্ছে, ওটা মাজলেও পরিষ্কার হয় না। আর এদিকে আমার বিরিয়ানি রান্না করা কিন্তু অর্ধেক পথে চলে এসেছে। অনেক দিন পর বাড়িতে গিয়ে 3 দিন থাকার পর মা আসতে দিতে চাইছিল না। এদিকে আপনাদের ভাইয়া বাড়িতে রান্না করে দেওয়ার মতো কেউ নেই, এই জন্য আরও চলে আসা। আর এই যে এসব রান্না বান্না করে আপনাদের ভাইয়ার জন্য নিয়ে যাব, আমরা বাড়ি থেকে খেয়ে যাব, আবার রাতে খাওয়ার জন্য নিয়ে যাব। তো রান্না বান্না বিরিয়ানি নামিয়ে নিয়েছি, এখন দমে দিয়ে দেব। বিরিয়ানির রান্নার রেসিপি তো আমি দিয়েছি, এজন্য আর সব কিছু বললাম না। আপনাদের ভাইয়া তো একদিন থেকেই চলে এসেছিল বাড়িতে, দোকান বন্ধ করে রেখে গিয়েছিল এই জন্য। আর আমরা 3 দিন থাকলাম। আর এদিকে আমার মা পিঠার গুলাটা গুলিয়ে দিয়েছে। এখন বিরিয়ানিটা নামানোর পর আমি পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য একটা নতুন সাজ নিয়েছি, সাজটা ভালো করে লবণ পানি দিয়ে মুছে নিলাম। এখন পিঠার গুলাটা দিয়ে দেব, দিয়ে তারপর হালকা জালে পিঠাগুলো বানিয়ে নেব। আসলে সব মায়েরাই চেষ্টা করে ছেলে মেয়েদেরকে ভালো কিছু খাওয়ানোর জন্য। আর যেহেতু আমি স্বামীর বাড়িতে থেকে বাপের বাড়িতে গিয়েছি অনেক দিন পর, এজন্য আরও বেশি আদর করতেছিল। সব সময় আমার মা আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করে, আমি অনেক সময় অনেক কিছু করতে দিই না, তাড়াহুড়া করে চলে আসি। এদিকে আমার পিঠাগুলো বানানো কমপ্লিট এখনও হয়নি, কয়েক খোলা কেবল বানাইছি। এই যে দেখুন পিঠাগুলো মাশাল্লাহ খুবই ভালো হচ্ছে। আর এদিকে দেখুন আমার বিরিয়ানিটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা ঝরঝরে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে, কত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আপনাদের
তো দেখানো যাচ্ছে না। আমি কিন্তু খুবই সেন্ট পাচ্ছি এখানে বসে বসে। আর আমার ভাইস্তে আর আমার ছেলে তো অপেক্ষা করতেছে কখন খাবো কখন খাবো। এই যে পিঠা বানানো শেষ, সব কিছু এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। বিরিয়ানি আর এখানে গরুর ভুঁড়ি। দেখুন গরুর ভুঁড়িতে কিন্তু খুব বেশি ঝোল রাখা হয়নি, যেহেতু পিঠা দিয়ে খাবো। আবার আমি বাড়িতে নিয়ে যাব। এদিকে আমরা রান্নাবান্না শেষ করে গোসল করে এসে তারপর সবাই মিলে বারান্দায় খেতে বসলাম, খাওয়া দাওয়া করে তারপর খাবারগুলো প্যাকেট করে নিয়ে চলে আসলাম। এদিকে আমার ছেলে বাড়ি থেকে বলেছে, মা আমাকে ঘড়ি কিনে দিতে হবে। তো আমরা ঘড়ি কেনার জন্য দোকানে চলে আসলাম। আর এই দোকান থেকে আমার ছেলে একটা ঘড়ি কিনে নিল ওর পছন্দ মতো। আমি দোকানটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই দোকানে ছোট বড় সব ধরনের ঘড়ি আছে, বাচ্চাদেরও ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি সবই আছে এখানে। তো ঘড়িটা আমার ছেলের পছন্দ, যেটা পছন্দ হয়েছিল সেটাই কিনলাম। কিনে এখন দোকানদারকে টাকা দিয়ে তারপর চলে গেলাম। আমার কিছু সুতা কেনার দরকার ছিল। আমি যেহেতু মার কাছ থেকে কাপড় নিয়ে এসেছি কাঁথা সেলাই করার জন্য, এই জন্য সুতা কিনতে হবে। এখন চলে আসলাম সুতার দোকানে। সুতার দোকানে গিয়ে আমার পছন্দ মতো কিছু সুতা কিনে নিলাম, বেছে বেছে কয়েকটা কালার নিয়ে তারপর এখান থেকে চলে যাব সোজা রেল স্টেশনে। আসার সময় আমার মায়ের খুবই মন খারাপ ছিল, তারপরে চলে তো আসতেই হবে। এখন সুতা কিনে নিয়ে চলে আসলাম রেল স্টেশনে। এখানে এসে আমার ছেলে গাড়ির জন্য অপেক্ষা করতেছে, আমি আর আমার ছেলে অপেক্ষা করতেছি। তার মধ্যে দেখুন আস্তে আস্তে কত মানুষ হয়ে গেছে, এখানে দাঁড়ানোর মতো জায়গাই পাওয়া যাচ্ছে না। কত মানুষ, আর ব্যাগ বুকসা নিয়ে কত মানুষ এসেছে। দেখতে দেখতে ট্রেনও চলে আসলো। আর এই সব মানুষগুলো ট্রেনে উঠে গিয়েছে, কতক মানুষ উঠতেই পারেনি। আমরা তো ট্রেনে মনে করেছিলাম এই ট্রেনে আমরা যেতে পারবো। তো এটা হচ্ছে ঢাকা ট্রেন, আর আমরা যে ট্রেনে যাব সেটা আরও 1 ঘন্টা পরে আসবে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে। এই জন্য ছেলেকে বললাম আর ট্রেনের অপেক্ষা করতে হবে না, এখন আমরা অটোতে করে বাড়ি চলে যাব। শেষমেশ আমরা যে প্ল্যাটফর্ম থেকে নেমে চলে আসলাম অটো স্ট্যান্ডে, অটোতে করে বাড়ি চলে আসলাম। আর এই যে আসার পথে একটু ভিডিও করেছিলাম। তো অটো থেকে নেমে আবার আমাদের স্টেশনে একটু হেঁটে এসে তারপর ওখান থেকে অটো নেব। অটোতে করে সোজা বাড়ি চলে আসবো। আসার পথে আবার একটু মাছ বাজারে দাঁড়িয়ে একটু মাছ দামাদামি করলাম। তো মাছ আর কিনলাম না, চলে আসলাম বাড়ি। এদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে। এখান থেকে সোজা রিকশা নিয়ে বাড়িতে চলে আসলাম। আবার কবে যাব তার কোনো ঠিক নেই। তো মাছ না কিনে আমরা চলে আসলাম বাড়িতে। আর এই যে এখানে বাড়িতে এসে রাতের খাবার বেড়ে নিয়েছি, আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, আমিও খেতে বসবো, আমার ছেলেকেও খেতে দিয়েছি। সবাই মিলে এখন রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাবো। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগলো জানাবেন, এবং সবাই সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।